যদি আমি ভালো গান গাইতে পারি না, আমাকে মাটির তেল থেকেও খুঁজে বের করে নিয়ে আসবে। তো মোগলরা কিন্তু শুধু ইসলাম আনেননি, সবাই কি খারাপ গান গায় যার কারণে আমাদেরকে ডাকেন না। তো যেদিন গান গাইতে পারবো সেদিন গাবো। আকাশে যদি চাঁদ উঠে সবাই এমনিই দেখতে পায়, এটা দেখানোর জন্য আলাদা করে সাইনবোর্ড লাগাতে হয় না আজকে চাঁদ কে ভাইরাল না তাতেও আমার কিচ্ছু যায়। ভিউ ভাইরাল এই জিনিসটা আসলে এতটাই সাময়িক, এতটাই নগণ্য। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দৈনিক নিরপেক্ষর পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের নতুন প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যস্ততা কেমন? ঈদ নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে, টেলিভিশনের কাজগুলো তো এখন হচ্ছে। আর আমার যেহেতু আমি মিউজিক ডিরেকশনের কাজ করি, তো আমার মিউজিক ডিরেকশনেরও কিছু কাজ আসতেছে। তো সব মিলিয়ে আর এই রোজাতে প্রায় 15টার মতো হামদ এবং নাচ ছাড়লাম। তো সব মিলিয়ে রমজানটা বেশ ব্যস্ততায় গেল। এই প্রজন্মের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে আপনার একটি নাম রয়েছে, অনেক ব্যস্ত সময় পার করেছেন। রমজান মাস উপলক্ষে তো অনেকটাই প্রোগ্রাম বন্ধ। ঈদকে কেন্দ্র করে কিরকম প্রোগ্রাম করেছেন বা হাতে আছে বা শুটিং করছেন? ঈদকে কেন্দ্র করে যেগুলো হচ্ছে লাইভগুলো আছে, টিভি লাইভ আর শো এর কথা চলছে। টিভি লাইভ প্রায় 3-4টা টিভি লাইভ আছে বিভিন্ন চ্যানেলে। আর শোগুলো এখনো কনফার্ম হয়নি, শোগুলো আশা করি হোপফুলি তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। আর আমি আসলে স্টুডিও ওয়ার্কটা বেশি করা হয় রমজানে। সো যেমন আমি তো বললাম একটু আগে যে প্রায় 15টার মতো হামদ এবং নাথ ছাড়লাম, মানে আমাদের মিউজিক আলফার কম্পোজিশনগুলো আমিই করছি হামনাথের। আর এরপরে সোলো গানও ছাড়বো, একটা সোলো গান যাবে। আর অন্যান্য কাজ তো আছেই, বিভিন্ন টেলিভিশনের কাজগুলো হচ্ছে। সো এই তো এগুলো নিয়েই আসলে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি দেশের ভিতরে শিশু নির্যাতনের একটা হার বেড়েছে, নারী নির্যাতন হার বেড়েছে। এই ব্যাপারে একজন আপনি সিঙ্গার হিসেবে সামাজিক দায়বদ্ধতাকে আপনি কীভাবে দেখছেন? এইটা আসলে কোনোদিনই তো কাম্য নয় না। যেমন কারণ আমাদেরও মা বোন মেয়ে আছে। এখন পরিস্থিতিতে কতটুক আমরাও সেফ বা কতটুক আমাদের মা বোনরা সেফ, এটাও এখন দেখার বিষয়। আসলে আমার মনে হয় সবাইকেই সচেতন হতে হবে এবং এই বিষয়গুলোতে সামাজিকভাবে রুখে দাঁড়াতে হবে সবাইকে। এটা এককভাবে কোনোদিনই সম্ভব না। শুধু যদি গভর্নমেন্ট বলি, শুধু গভর্নমেন্ট একার পক্ষেও যেমন সম্ভব না, সেরকমভাবে শুধু যদি বলি যে যার বাসা প্রস্তুত রাখেন তাও সম্ভব না। তো সমষ্টিগত এটা একটা কাজ, পুরো সমাজকে জাগ্রত হতে হবে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেন বন্ধ হয় এবং চিহ্নিত করতে হবে এই ধরনের কাজ যারা করে সামাজিকভাবে, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অনেকেই অনেকভাবে শাস্তির দাবি করছে এবং দৃষ্টান্ত শাস্তি দাবি করছে যাতে অন্য কেউ এরকম কাজ দুঃসাহস না করে। আপনি আপনার অবস্থান থেকে আপনি এবং আমিও এক্স্যাক্টলি এটাই মনে করি যে যখনই একটা দুটো দৃষ্টান্তমূলক শাস্তি, ভয়াবহ শাস্তি মানুষ দেখে নেবে, তখনই ওই কাজটা করতে দ্বিতীয়বার 10 বার চিন্তা করবে যেটা আমার করা উচিত কিনা। সো এখন শাস্তিটা দেখাটা খুব জরুরি। শাস্তিটা হোক, পুরো দেশের মানুষ দেখুক এবং ভয়াবহ শাস্তি হোক এই ধরনের জঘন্য অপরাধে। তো এটা মনে হয় সবাই চায় এবং এটা যদি হয় অটোমেটিক্যালি যারা এই ধরনের মেন্টালিটি তারা শুধরে যাবে। একজন শিল্পীর মূল সত্তাটা কি থাকতে পারে বলে বা থাকে আপনার মনে করেন? একজন শিল্পীর সত্যতা থাকে, সে শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত থাকবে সবসময়। এবং আমরা যারা ধরেন বাংলাদেশে যারা মিউজিক নিয়ে কাজ করি বা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি, তারা বেসিক্যালি আসলে মন থেকে ভালোবাসে বলেই করি আসলে। তো যতটুক পারছি আমরা আমাদের মতো করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের দেখবেন শিল্প সংস্কৃতিতে কারোই কোনো পৃষ্ঠপোষকতা নেই, না গভর্নমেন্টের না প্রাইভেট সেক্টরে। কোনো শুধুমাত্র প্রাইভেট সেক্টরে সেখানেই টাকা ঢালা হয় যে এই জিনিসগুলো ভাইরাল। তো ভাইরাল জিনিস তো কখনোই আসলে একটা দেশের প্রপার কালচারকে বা প্রপার শিল্পকে তুলে ধরতে পারে না। আর আজকে যদি মানে ধরেন বেস্ট আর্টিস্ট হিসাবে বা বেস্ট হিরো হিসাবে এমন একজনের নাম উঠে আসে যাকে প্রেজেন্ট করতেই আমাদের লজ্জা পাবো, তো এটা আসলে সাময়িকভাবে হাসির হলেও ইন্টারন্যাশনালি আমরা যে কতটা পিছিয়ে পড়ছি সেটা আজকে বুঝবেন না, এটা 10 বছর পরে বুঝছেন। আপনি বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে কোন জায়গায় দেখতে চান? আমি ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশনে দেখতে চাই, মানে আন্তর্জাতিকভাবে। আজকে যদি হিন্দি গান নিয়ে ইন্ডিয়ানরা যদি আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, আজকে যদি ধরেন হলিউড থেকে রিপ্রেজেন্টেশন হচ্ছে,
পাকিস্তান, ইভেন পাকিস্তান কোক স্টুডিও ইন্টারন্যাশনালি যেভাবে রিপ্রেজেন্ট করছে, আমাদের কোক স্টুডিও কিন্তু আস্তে আস্তে আমরা ওদিকে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এবং কিছুদিন আগেও এই ধরনের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন যখন হবে না, তখন অটোমেটিক্যালি বাংলা গান, বাংলা ভাষা ফ্রন্টে চলে আসবে। এবং একটা গান যদি ইন্টারন্যাশনালি রিকগনিশন পায়, তখন অটোমেটিক্যালি মানুষ খুঁজে খুঁজে অন্য বাংলা গানগুলোকে নিবে। সো আমার মনে হয় আমাদের ভালো কাজ করা উচিত, এবং যারা পৃষ্ঠপোষকতায় আছেন, যারা টাকা দিয়ে হোক বা অন্যান্য বিভিন্ন ইয়া দিয়ে হোক, যারা ব্যাকআপ দেন, তাদের দায়িত্বটা সবচাইতে বেশি। বিকজ একজন শিল্পীর পক্ষে কখনোই লক্ষ লক্ষ টাকা খরচ করে বছরে 2-3টা গান করা সম্ভব না। এই শিল্পী ইনকাম করেই, বা বাংলাদেশি শিল্পীরা কয় টাকাই বা ইনকাম করে। এবং আমি তো বলবো যে যতগুলো জনগোষ্ঠী আছে, সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী হলো শিল্পীরা। তারা শুধু নিজেরটা ইনকাম করে নিজের পিছনে, সংস্কৃতির পিছনেই খরচ করতেছে। সো আমার মতে এইভাবে যদি আমরা কোলাবোরেশন করতে পারি আন্তর্জাতিকভাবে, আমার মনে হয় বাংলাদেশ মিউজিক অনেক এগিয়ে যাবে। আপনি ভাইরালে বিশ্বাস করেন না জনপ্রিয়তা বিশ্বাস করেন? ভিউ ভাইরাল এটা আসলে খুবই সাময়িক, এটাতে বিশ্বাস করার কিছুই নেই। ভিউ ভাইরাল এই জিনিসটা আসলে এতটাই সাময়িক, এতটাই নগণ্য একটা বিষয়, যেটাতে আসলে বিশ্বাস স্থাপন করার আগেই ওটা চেঞ্জ হয়ে যায়। তো বেসিক্যালি খুব ভালো জিনিস যেগুলো, ওগুলা দেখবেন খুব বেশি ভিউ হয় না। কারণ হলো হয়তো বা সেগুলাতে রগে বিষয়গুলো থাকে না, বা মানুষ ওই নিয়ে হাসাহাসি করবে ওই বিষয়গুলো থাকে না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি বাসায় থাকবেন, আপনার নিজস্ব সময় কাটাবেন, তখন কিন্তু ওইসব জিনিস আপনি শুনবেন না, দেখবেন না। তখন কিন্তু প্রপার ভালো জিনিসটাই তখন আপনাকে সুন্দর বিনোদন দিবে। পারিবারিকভাবে বলেন, সেটা একা যখন আপনি শুনবেন কিছু বা দেখবেন, সেটাও সেই ক্ষেত্রে। ভিউ বাণিজ্য আমি কখনোই আসলে খুব একটা ইন্টারেস্টেড না। কত ভিউ হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর কে ভাইরাল না তাতেও আমার কিচ্ছু যায় আসে না আসলে। কারণ আকাশে যদি চাঁদ উঠে, সবাই এমনিই দেখতে পায়, এটা দেখানোর জন্য আলাদা করে সাইনবোর্ড লাগাতে হয় না আজকে চাঁদ উঠে। যেটা বলছিলেন যে রিয়েলিটি শোর মাধ্যমে আসার যে পৃষ্ঠপোষকতা, সেটা আসলে এর ঘাটতিটা কোথায়? রিয়েলিটি শোর বিষয়টা হচ্ছে কি, রিয়েলিটি শো শুরু করার সময়, মানে রিয়েলিটি শো হওয়া পর্যন্ত যেই স্ট্রাগলটা কিন্তু পরে আরও বেশি। আজকে রিয়েলিটি শোতে ধরেন সেটা 10-1 জন চলে আসলাম, যদি ভেবে নেয় যে হ্যাঁ এটাই আমার সব হায়েস্ট প্রাপ্তি, তাহলে কিন্তু সে ওই দিন থেকেই মাইনাস হতে থাকবে। ওটা হলো জার্নির মাত্র শুরু। সো যারা স্ট্রাগল করতে পেরেছে, যারা স্ট্রাগল করেছে, এখনও করে যাচ্ছে, তারাই টিকে থাকবে। আর যারা স্ট্রাগলের হাল ছেড়ে দেবে, তারা কিন্তু থাকতে পারবে না, সে যত ভালো সিঙ্গারই হোক না। তো আমাদের বিষয়টা তাই, আমাদেরকে আজকে যাদেরকে পাচ্ছেন, তারা সবাই এখনও স্ট্রাগল করে যাচ্ছি, আমরা অসম্ভব স্ট্রাগল করে যাচ্ছি, যার কারণে হয়তো বা কোথাও না কোথাও কোনো এক জায়গায় আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, নাহলে তাও দেখতে পেতেন না। একটু এই ইন্ডাস্ট্রি পলিটিক্সের কথা বিভিন্নভাবে বিভিন্ন জনই বলে, এটা কি আপনার চোখে পড়েছে কিনা? আমি আসলে ইন্ডাস্ট্রি পলিটিক্সে খুব একটা বিশ্বাসী না। এই জন্য বলতেছি, আমি যেই মিউজিক সেক্টরের বিষয়টা কি জানেন, এটা একেবারে অন্তরে গিয়ে লাগে। যদি আমি ভালো গান গাইতে পারি না, আমাকে মাটির তেল থেকেও খুঁজে বের করে নিয়ে আসবে। যদি আমি দেশেও না থাকি, দরকার হলে বাইরের থেকে আমার ভয়েস নিয়ে কাজে লাগাবে, যদি সত্যিই আমাকে প্রয়োজন হয়। সো আপনি কি বলে, ওই পলিটিক্স করে বা গ্রুপ করে একটা গান গাওয়াবেন, 2টা গান গাওয়াবেন, 3 নম্বর গানে আপনাকে আর কেউ ডাকবে। সো আলটিমেটলি পলিটিক্স করে বেশি দূরে আগানো যাবে না, আর এটা বেশি দিন স্টাবলিশডও থাকে না। তো যেই জিনিসটা নিয়ে আগানো যায় না, স্টাবলিশ থাকে না, ওটা নিয়ে কথা বলে লাভ। বরঞ্চ আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্টে কাজ করি, আমরা রেগুলার প্র্যাকটিস করি, রেওয়াজ করি, আমাদের স্কিল বাড়াই, আমরা আমাদের কাজগুলো মনোযোগ সহকারে করি, রেওয়াজগুলো করি, তাহলে দেখবেন মানুষ খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদেরকে গান শোনাবে। প্লেব্যাকের দিকে আসি, প্লেব্যাক কতগুলো করেছেন? প্লেব্যাক করা হয়েছে প্রায়, খুব বেশি করেছি বলবো না, 7-8টা প্লেব্যাক করা হয়েছে আমার সোফা। বাট রিসেন্টলি কোনো প্লেব্যাক করা হয়নি, কারণ হলো রিসেন্টলি হয়তোবা এখনকার ডিরেক্টরদের কাছে মনে হয় আমরা গান গাইতে পারি না হয়তোবা, যার কারণে আমাদেরকে ডাকেন না। তো যেদিন গান গাইতে পারবো সেদিন গাবো। এটা কি এই যে ভাইরালের যুগে যে এরা আইটেম সং এই সেই, আপনারা তো আধুনিক গান, শুদ্ধ গান এগুলো করেন? আমরা সব রকমের গান করছি, যেমন আমরা আমাদের পেজে যেই গানগুলো দিই, বা আমরা সব রকম, মানে একজন রিয়েলিটি শো এর আর্টিস্টগুলো কিন্তু সাধারণত দেখবেন সব ধরনের গান গেয়ে তাকে পাশ করে আসতে হয়। সো রিয়েলিটি শোর আর্টিস্ট যারা থাকে, তারা সাধারণত ভার্সেটাইল হয়, মানে 70% আর্টিস্টরাই। তো সেক্ষেত্রে আমরা যেমন, আমার সৌভাগ্য হয়েছে আমি ইমতিয়াজ বুলবুলের গান গাওয়া, আলম খান স্যারের গান গাওয়া,
আলী হোসেন স্যারের গান গাওয়া, শেখ সাদি খান স্যারের গান গাওয়া, তো এই ধরনের এত এত নকিব খান স্যারের গান গাওয়া, আমাদের বাবু ভাইয়ের গান গাওয়া, মানাম ভাইয়ের গান গাওয়া, তো এরকম অসংখ্য মিউজিক ডিরেক্টরদের গান আমরা শওকত আলী ইমন ভাইয়ের গান করেছি। তো এই ধরনের অসংখ্য মিউজিক ডিরেক্টরদের যে গান করেছি, একই রকম গান তো আর করিনি, এক একটা মিউজিক ডিরেক্টর এক এক রকমের গান করেছে। সো আমরা আসলে ওই জায়গায় পাশ করে এসেছি। এখন বিষয়টা যেটা হচ্ছে, এখন যারা গান করাচ্ছেন তারা ইন্ডিয়ান আর্টিস্ট নির্ভর বা ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টর নির্ভর গান যারা করছেন, হয়তো বা তাদের মনে হয় আমরা গান গাইতে পারছি না, তো যে চেষ্টা করে যাচ্ছি, যেদিন পারবো সেই দিন আশা করি ডাকবে আমাদের। এইটাতে সাধারণত শিল্পীরা ব্যস্তই থাকে, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন টিভি লাইভ হয়, তারপরে নিজেদের পেজ থেকে বা চ্যানেল থেকেও গান আসে, তারপরে ঈদের পরে তো শোগুলো হয়। এখন আশা করছি ঈদ পুনর্মিলনী মানে যেই প্রোগ্রামগুলো সাধারণত স্টেজ শোগুলো হয়, ওটা চালু হলে শিল্পীরা আবার ব্যস্ততা বাড়বে, এবং আশা করছি দেশের রাজনৈতিক পরিস্থিতিও ঠিক থাকবে। একটু এই ব্যস্ততা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে কিছু আমরা সম্প্রতি সময় খেয়াল করেছি কিছু প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে একটা গোষ্ঠী, এবং এটা খুবই ন্যাক্কারজনক। এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে একটা জিনিস বলি, যেমন এরকম আমারও একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, ঈদের চতুর্থ দিন ছিল অনুষ্ঠানটা, ওটাও ক্যান্সেল হচ্ছে। আসলে একটা জিনিস, যদি আমরা তো আসলে লেখাপড়া কম করি, আমরা হলো শুনে শুনে আমার অ্যাক্টিভিটিসগুলো আমাদের শুনে শুনে ম্যাক্সিমাম। যদি আপনি ইতিহাস ঘাটেন দেখবেন আমাদের এই সাবকন্টিনেন্টে মুঘলদের হাত ধরেই ইসলাম এসেছিল। তো মুঘলরা কিন্তু শুধু ইসলাম আনেননি, ওনারা কিন্তু সংস্কৃতি, ইসলামিক কালচার, ইসলামিক যে টোটাল যে সমাজ ব্যবস্থাটা টোটালটাই এনেছিলেন, এবং তারা যখন এনে ইসলামটা এস্টাবলিশ করলেন, তখন তাদের এই কালচার কৃষ্টি দেখেই কিন্তু অন্যান্যরা উদ্বুদ্ধ হয়ে ইসলামে কনভার্ট হলো। এই জিনিসগুলো যদি একেবারে ডিরেক্ট মুছে দিয়ে সবাইকে যদি আমরা এককেন্দ্রিক করতে চাই, তাহলে কিন্তু হবে না, কারণ এক একজন মানুষের এক এক রকমের চিন্তাধারা, তার এক এক রকমের লাইফস্টাইল। তো এই জিনিসগুলো আপনি চাইলেও, যেটা আমাদের জিনে মিশে আছে, যেটা আমাদের রক্তে মিশে আছে, এই জিনিসগুলো চাইলে একদিনে তো বদলানো সম্ভব না। এখন এই যে একটা কনসার্ট হচ্ছে, কনসার্টে যে বাধা দিচ্ছে, কখনো কি ভেবে দেখেছেন যে এই সেক্টরে কত লক্ষ মানুষ জড়িত, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সেক্টরে জড়িত? তারা সবাই কি খারাপ কাজ করছে? সবাই কি খারাপ গান গায়? সবাই কি সমাজ নষ্ট করার জন্য দায়বদ্ধ? তা তো না। তাহলে সবাইকে এক কাতারে মাপা যাবে না। যদি হয় কি রশি বেশি টানলে ছিঁড়ে যায়। আশা করছি যারা এই কাজগুলো করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ভেবে চিনতে বুঝে তারপরে কাজগুলো করুন।